নিচে নামতেই লামিসার চোখ ছানা বড়া। একটা ৮-১০ বছরের বাচ্চা মেয়েকে কতগুলো বখাটে পাশবিকভাবে নির্যাতন করছে। আর্ত চিৎকার করে কাঁদছে বাচ্চাটি। আজকের বিশেষ রাতটা লামিসার জন্য অন্য ৮-১০টা মেয়ের মতোই বিশেষ রাত হতে পারত, কিন্তু সেই সৌভাগ্য লামিসার হয়নি। আজ লামিসার বাসর রাত, অথচ দোতলার ডুপ্লেক্স বাড়িটির উপরের তলার সবচেয়ে কোণার ঘরটিতে সে বসে আছে একা। পুরো বাড়িতে লামিসা ছাড়া আর কেউ নেই। অপেক্ষার প্রহর গুনছে, কখন আসবে তার পার মাতাল স্বামী। গা ছমছম করতে থাকে লামিসার। মেয়েটির মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করে ঘরে সৎমা নিয়ে আসে। কয়েক মাস আগে ওর বাবাও চলে যায় না ফেরার দেশে। সৎমা দয়া করে এই পারমাতার লোকটির সাথে বিয়ে দিয়ে দেয়। লোকটির অনেক টাকা, বলা বাহুল্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে ২২ বছরের অপরূপা সুন্দরী লামিসাকে ৪০ বছরের লোকের হাতে তুলে দিয়েছে তার সৎমা। অবশেষে রিয়াদ ঘরে ফেরে। প্রতি রাতের মতোই মাতাল হয়ে ফিরে বিছানায় গা এলিয়ে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ে। এই ঘরেই একজন তার অপেক্ষায় ছিল, যেন জানেই না সে। লামিসা অনুভূতিহীন বসে থাকে, যেন এটাই হওয়ার ছিল। অযথা আর জেগে থেকে লাভ নেই, লামিসাও শোবার উদ্যোগ নেয়। হঠাৎ লামিসার কানে আসে একটা আর্তচিৎকার। চমকে ওঠে লামিসা। একটা ৮-১০ বছরের বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে এই বাড়িরই একতলা থেকে। ভয় পায় লামিসা। ঘুমন্ত রিয়াদের দিকে ভয়ার্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ। মনে শঙ্কা কাজ করলেও বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না। যদিও রিয়াদকে সে ঠিকভাবে চেনে না, তবে এতটা জঘন্য ভাবতে ইচ্ছে করছে না। তবুও সন্দেহের দানা বাঁধে তার মনে। আবারও কান্নার আওয়াজ ভেসে আসছে। তবে কি সত্যি তার স্বামী নামক এই লোকটি বাড়িতে আটকে রেখে শিশু নির্যাতন করে? আর ভাবতে পারছে না লামিসা। গা শিউরে উঠে তার। গেটে একজন গার্ড ও উপরে রিয়াদ ছাড়া আর কেউ থাকে না এই বাড়িতে। নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। প্রয়োজনে গার্ডকে ডেকে জিজ্ঞেস করবে। হাতে কিছু টাকা ধরিয়ে দিলেই গড় গড় করে সব উগলে দেবে। ধীর পায়ে লামিসা নিচে নেমে আসে। পুরো বাড়ি খুঁজেও সে কাউকে পায় না। ক্লান্ত হয়ে উপরে চলে আসে। রিয়াদ যেমন ঘুমাচ্ছিল তেমন ভাবেই ঘুমাচ্ছে। সন্দিহান মন, ক্লান্ত শরীর নিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে লামিসা। আরে, আমার বিছানায় এই মেয়েটাকে? ও আচ্ছা, ভুলেই গিয়েছিলাম। গতকাল তো কি যেন নাম মেয়েটির? ও আচ্ছা, হ্যাঁ, লামিসা। লামিসা, এই লামিসা, উঠে পড়ো, সকাল হয়েছে। লাফ দিয়ে লামিসা ঘুম থেকে উঠে পড়ে। প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। রিয়াদকে দেখে ভয়ে কুঁকড়ে যায়। তারপর ধীরে ধীরে গতরাতে সব কিছু মনে পড়ে তার। আপনি, আপনার কাছে কিছু জানার ছিল। বলো, কি জানতে চাও? তার আগে বলো, এত ভয় পাচ্ছ কেন তুমি? আমাকে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়। তোমার মতো এত কম বয়সী একটা মেয়েকে আমার বিয়ে করা ঠিক হয়নি। এবার লামিসা একটু স্বাভাবিক হয়। মুখে বলছেন ঠিক হয়নি, অথচ দিব্যি বিয়ে করে বসে আছেন। আসলে এই ঘটনাটা অন্যরকম ছিল। ঘটনা কি ছিল, কেমন অন্যরকম ছিল, এটাই জানতে চাইছি। বাদ দাও,
সকাল সকাল এসব ভালো লাগছে না। একটু পরে অফিস যাব। বাই দ্য ওয়ে, আই এম এক্সট্রিমলি সরি ফর লাস্ট নাইট। আসলে বছর কয়েক আগে আমার ফ্যামিলির সবাই একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। একসাথে সবাইকে হারানোর শোকটা আমি ঠিক মেনে নিতে পারতাম না, তাই সব ভুলে থাকতে ড্রিঙ্ক করা শুরু করি। অভ্যাসটা বদ অভ্যাসে পরিণত হয়। ইটস ওকে, বাট আপনি কিন্তু এখনো ক্লিয়ার করেননি। এখন এটা নিয়ে আর কথা না বলি, পরে অন্য কোনো সময় সব জানতে পারবে। লামিসা অদ্ভুতভাবে রিয়াদের যাওয়ার দিকে চেয়ে থাকে। সে কিছুতেই গতরাতের ঘটনার সাথে রিয়াদকে মিলাতে পারছে না, আবার সন্দেহ দূরও করতে পারছে না। জানতে চেয়েও কিছুই জানতে পারল না। দুপুরের পর লামিসা আবারও পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখে, কিন্তু কোথাও সে কাউকে দেখতে পায় না। নিচতলার কোণার ঘর থেকে বের হতে যাবে, এমন সময় মেঝের একটা জায়গা ওর কাছে ফাঁপা মনে হয়। কার্পেট সরিয়ে দেখে মেঝের নিচে একটা গুপ্ত পথ। দেয়াল ও মেঝেতে ছোপ ছোপ কালো রক্তের দাগ, দেখে মনে হচ্ছে বহু বছরের পুরনো দাগ। উপরে ধুলোর আস্তর জমা। সন্ধে হয়ে যাচ্ছে, মনে এক রাশ প্রশ্ন নিয়ে উপরে চলে আসে লামিসা। কিছু সময় যাওয়ার পর রিয়াদ চলে আসে। আজ সে অনেক বছর পর সুস্থভাবে এই সময় বাড়ি ফিরল। এগুলো তোমার জন্য। হঠাৎ ফুল? কি আছে এই ব্যাগে? খুলেই দেখো। শাড়ি, নীল শাড়ি আমার ভীষণ পছন্দের। আমারও। তোমার নতুন সংসারে তোমাকে বরণ করা হয়নি, তাই এই ছোট্ট উপহার। আমার বাবা মা মারা গিয়েছে আমার ছোট্টবেলায়। বড় ভাইয়ের কাছে মানুষ হই। ভাই আর ভাবি থাকলে তোমাকে বাড়ির বউয়ের মতো করেই বরণ করা হতো। তারা এখন কোথায়? ওই যে বলেছি, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ও, আই এম রিয়েলি সরি। আপনার ভাইয়ার কোনো ছেলে মেয়ে নেই? ওরাও কি তবে? এক মেয়ে নিয়ে ভাইয়া ভাবির সংসার। আমার অনেক আদরের ভাতিজি। অ্যাক্সিডেন্টের সময় ও ভাইয়া ভাবির সাথে ছিল না। তাহলে ও কোথায় এখন? তুমি রেডি হয়ে এসো, আমরা একটু বের হব। লামিসা বুঝতে পারে রিয়াদ কথা এড়িয়ে যাচ্ছে। আপনি কিন্তু বললেন না আপনি আমাকে কেন বিয়ে করেছেন। বেশ, তুমি যখন এতবার ফোর্স করছো তাহলে বলছি। তোমার সৎমা তোমাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিছু খারাপ লোকের হাতে তুলে দিচ্ছিল। জানতে পেরে আর চুপচাপ হাত গুটিয়ে বসে থাকতে পারিনি। সেই অ্যামাউন্ট ধরিয়ে তোমার সৎমায়ের মুখ বন্ধ করে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। লামিসা নিশ্চুপ হয়ে যায়। সে ভাবতে পারছে না রিয়াদ না বাঁচালে তার জীবনে কি ঘটে যেত। এই মানুষটা তাকে বারবার অবাক করে দিচ্ছে। কিন্তু কান্নার রহস্যটা কি হতে পারে তাহলে? রাতে বাইরে ডিনার সেরে রিয়াদ ঘুমিয়ে পড়ে। লামিসার চোখে ঘুম নেই। রহস্যভেদ করার তীব্র পিপাসায় ছটফট করছে সে। রিয়াদকে তার খুবই রহস্যময় লাগছে। লামিসার ভাবনায় ছেদ পড়ে কারো আর্তনাদে। গত রাতে সেই চিৎকার, কান্না। শিউরে ওঠে লামিসা। একবার ভাবে রিয়াদকে ডেকে তুলবে। লামিসা কান্নার শব্দ অনুসরণ করে চুপি চুপি বেসমেন্টের সেই ঘরটিতে চলে আসে। নিচে নামতেই লামিসার চোখ ছানা বড়া। একটা 8-10 বছরের বাচ্চা মেয়েকে কতগুলো বখাটে পাশবিকভাবে নির্যাতন করছে। আর্তচিৎকার করে কাঁদছে বাচ্চাটি। এই ছেড়ে দে ওকে, সরে যা তোরা। এই ছেড়ে দে ওকে, সরে যা তোরা। আশ্চর্যের বিষয়, ওরা কেউ লামিসার কথায় কান দিচ্ছে না। ঠিক এই সময় কেউ লামিসার কাঁধে হাত রাখে। কিছু একটা করুন প্লিজ, শয়তানগুলো বাচ্চাটাকে মেরে ফেলবে। শান্ত হও লামিসা, শান্ত হও। ওরা বাচ্চাটাকে মেরে ফেলছে আর আপনি আমাকে শান্ত হতে বলছেন? আপনি ওদের সাথে জড়িত নন তো? আরে তাই তো, এটা তো আপনারই বাড়ি। তাহলে আপনি আপনি এসব কি উল্টাপাল্টা বলছো? তুমি জানো না তুমি কি বলছো? তাহলে তাহলে বাচ্চাটাকে কেন বাঁচাচ্ছেন না ওদের হাত থেকে? কিভাবে এত শান্তভাবে দাঁড়িয়ে আছেন আপনি? জবাব দিন। মৃত মানুষকে কি কখনো বাঁচানো যায় লামিসা? মৃত? হ্যাঁ মৃত। পিছনে তাকিয়ে দেখো, কেউ নেই। লামিসা পেছনে তাকায়। আসলে কেউ নেই এখানে।
সব শান্ত, কেবল দেয়ালের ধুলো জমা ছোপ ছোপ রক্ত ভয়ানক কোনো ঘটনার সাক্ষী দিচ্ছে। উপরে এসো, সব বলছি। লামিসা ও রিয়াদ উপরে নিজেদের ঘরে চলে আসে। বছর 5 আগের ঘটনা। আমি তখন দেশের বাইরে। ভাইয়া ভাবি দুজনেই জব করত। বাড়িতে আমার 9 বছরের ভাতিজি আবিহা একা থাকতো, আমাদের দুঃসম্পর্কের এক বিধবা খালার সাথে। খালার ছেলের বউ তাকে রাখতে চাইতো না বলে ভাইয়া তাকে এখানে নিয়ে আসে আবিহার একাকিত্ব দূর করতে। একদিন খালার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে হসপিটালে ভর্তি হয়। খবর পেয়ে খালা আর বসে থাকতে পারেনি, চলে যান ছেলের কাছে। আবিহাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভাইয়া ভাবির অফিস ছুটির সময় ঘনিয়ে আসায় তারা খালাকে একাই চলে যেতে বলে। তারপর কি ঘটেছিল? সেদিন বিকেলে হঠাৎ করেই তীব্র বজ্রপাত সহ বৃষ্টি নামে। মুহূর্তের মধ্যে শহর ডুবে পানির নিচে তলিয়ে যায়। অতিরিক্ত বজ্রপাতের কারণে ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না। ভাইয়া ভাবি একদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে না পারছিল আবিহার কাছে পৌঁছাতে, আর না পারছিল ওর সাথে কোনো যোগাযোগও করতে। এরপর যা ঘটছিল তা তুমি নিজের চোখেই দেখলে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আমার ছোট্ট আবিহাকে কিভাবে কষ্ট দিয়েছে। ভাইয়া ভাবি শেষ চেষ্টা করে আবিহাকে বাঁচাতে পারেনি। তার কিছুদিন পরেই হঠাৎ করেই ভাইয়া ভাবি রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয়। একটা বড় লরি আকস্মিক ওদের গাড়ি ধাক্কা দিয়ে ব্রিজ থেকে ফেলে দেয়। মনে হচ্ছিল যেন পরিকল্পিত এক ছকে বাধা ছিল সবটা। কারা করেছে জানা যায়নি? কিছুই জানা যায়নি, আর পুলিশও লোকগুলোকে খুঁজে পায়নি। তবে হ্যাঁ, ওদের নৃশংস লাশ খুঁজে পেয়েছিল ভাইয়া ভাবির অ্যাক্সিডেন্টের পরপরই। সাথে উদ্ধার করে একটা বড় লরি। ভয়ানক নির্মমভাবে কেউ ওদের হত্যা করেছিল। সেটা নিশ্চয়ই আবিহা ছিল। সম্ভবত। ঘটনার পরপরই আমি দেশে ফিরে আসি। আসার পর থেকেই শুনি প্রতি রাতে আমার আবিহার আর্তচিৎকার। সহ্য করতে পারতাম না, তাই প্রতি রাতে ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরতাম। ও রাতটা শান্তির জন্য কিছু করেননি? কিছু কিছু যন্ত্রণা এতটাই কষ্টদায়ক হয় যে সেই অতৃপ্ত আত্মা হয়তো আর কোনো কিছুতেই শান্ত হয় না।